ইউসার আজকের জন্মদিন বিগত বছরগুলোর সীমায় আটকে থাকতে পারল না। আর না হলো ওর সাদামাটা সেজে কেক কাটাকাটি। মায়ের আলমারি থেকে বেছে বেছে সবচেয়ে সুন্দর শাড়িটা পরল সে। রেশমের মতো নরম চুলগুলো খুলে রাখলো পেছনে। দুহাত ভর্তি চুড়ি জানান দিল এসব কারো নিবেশন পাওয়ার চেষ্টা। যেখানে অয়ন ভাই নিজে মুখ ফুটে বলেছেন শাড়ি ওনার পছন্দ, সেখানে ইউসা না পরে থাকবে কি করে? ফোলা গাল দুটোই এক প্রস্ত লজ্জা আর চোখ জোড়ায় দুর্দান্ত আশা নিয়ে মন ভরে সাজলো সে। কপালে টিপ পরে ভালো করে দেখলো আয়নায়, সুন্দর লাগছে। অয়ন ভাই পছন্দ করবে তো? ওনার ওই আশ্চর্য সুতনু মুখটা আদৌ হা হবে একটু? ইউসা মাথা নামিয়ে হাসলো, কুণ্ঠায় নুয়ে পড়া কলমিলতার মতো হাসি। আচমকা ঘাড়ের ওপর তপ্ত কিছু শ্বাস ঠিকরে পড়ল তখনই। দেহে শিরশির করা অনুভূতি নিয়ে চমকে চোখ তুলল মেয়েটা। অয়ন দাঁড়িয়ে আছে আয়নায় ঠিক ওর পেছনে, শরীরের খুব কাছে এই থাকা। বিস্ময়ে আকাশ থেকে মাটিতে থুবড়ে পড়ল ইউসা। ঠোঁট চিরে বেরিয়ে এলো অস্ফুটে, অয়ন ভাই। মানুষটা হাসলো একটু, প্রেমিকার মনে কাঁপন ধরানোর মতো আলোড়ন তোলা হাসি। তরুণীর বিস্মিত দৃষ্টির পানে চেয়ে গান ধরল হঠাৎ, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। বলতে বলতে তার বলিষ্ঠ দুই হাতে শীর্ণ শরীরটা পেছন থেকে জড়িয়ে নিল বুকে। সেই ছোঁয়ায় পৃথিবীটাও এক চোট কেঁপে উঠল ইউসার। হতবাক নিস্তব্ধ হয় মেয়েটা। এসব সত্যি? এই স্পর্শ, এই ঘনিষ্ঠতা এমনটা সত্যিই ঘটছে? এসব যে ভীষণ কাঙ্ক্ষিত হলেও এখনই অপ্রত্যাশিত ওর কাছে। অয়ন ভাই কবে থেকে ওকে? বিভ্রান্ত চোখ দুটো ফের আয়নায় ফেলল ইউসা। অয়নের ওই মুগ্ধ চাহনি যেন লজ্জার বান। তার ওপর ঠোঁট ফুঁড়ে বেরিয়ে আসা গানে প্রখর লজ্জায় বুঁদ হলো সে। বুকের ধুকপুক গতির সাথে চিবুক নামিয়ে নিল গলায়। অয়নের হাতের বাঁধন আরো শক্ত হলো, যেন কবুতরের মতো ক্ষুদ্র মেয়েটাকে গায়ের সাথে ঢুকিয়ে ফেলতে চাইছে। পুরুষালী লম্বা দেহ নামিয়ে এনে ইউসার কাঁধে থুতনি রাখলো অয়ন। মেয়েটার শ্বাসরুদ্ধকর দশা হলো এবার। রক্ত স্পন্দন অবধি থেমে এলো বোধহয়। শিউরে উঠল অনুভূতির সবটুকুনি। অয়ন তখনও গাইছে, জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে কার ছবি চুপি চুপি আঁকছো, তুমি কি তারে ভালোবাসবে? ধরা যদি দেয় সে এক পলকে, দেখবে যখন তাকে অবাক চোখে, দুহাতে নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন। তারপর নিশ্চুপ সব কিছু। ইউসার ঘন নিঃশ্বাস ছাড়া কোথাও আর কিচ্ছুটি নেই। মেয়েটা ওই মাদক চোখে চোখ রাখতে পারল না। একবার নামালো, ফের তুললো। মিনিট কয়েকের এই সুখের সাথে হিমশিম খেতে এমনই করলো শুধু। ফের নিচু মুখটা তুলল ইউসা। দর্পণে ফেলে দেখতে চাইল ওর সেই প্রিয় সুতানো আদলের মালিককে। নিভু দৃষ্টি চমকে উঠল অমনি। চট করে পিছু ফিরল ইউসা। গোটা ঘর ফাঁকা পড়ে আছে। কোথায় অয়ন? কিসের অয়ন? এসব তাহলে কল্পনা? ইউসা চোখ খিচে জিভ কাটলো সবেগে। মাথায় চাটি মেরে হাসলো নিজেই। লজ্জায় হাঁসফাঁস করে বলে, ছি রে ইউসা, ছি। অয়ন ভাই এখনো ঠিকঠাক করে সিগন্যালই দিলেন না, আর তুই কোথায় চলে গেলি? ইউসার এখন কোণঠায় মরমর দশা। সেই তোরে আয়নায় তাকাতেও কষ্ট। ওটাও নিশ্চয়ই ওকে নিয়ে মজা নেবে এখন। ইস, কি বাজে একটা ব্যাপার হয়ে গেল। বিকেলবেলা জলজান্ত মানুষটা নিয়ে এমন উদ্ভট স্বপ্ন দেখে ফেললো সে। ইউসার বুকের দুরু দুরু ভাবটা ফিরে এলো ফের। ওর এই শাড়ি আর সাজগোজ অয়ন ভাইয়ের হৃদয় ছোবে তো? দেখবেন তো ওকে মুগ্ধ হয়ে? নিশ্চয়ই দেখবেন। অয়ন ভাই ওকে ছাড়া আর কাউকে দেখতেই পারেন না। মেয়েটা স্বতঃস্ফূর্ত চিত্তে তৈরি হলো। উড়ো পাখির মতো ডানা মেলে নামলো নিচে। বসার ঘর তখন আলোয় আলোয় সাজানো। টেবিলে দুটো কেক পাশাপাশি রাখা হয়েছে। এই দুটোই
ইউষা কাটবে, একটা ওর আর একটা ওর বোনের। সেদিক চেয়ে বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। মেয়ে থাকুক বা না থাকুক, দুটো কেক বানাতে মায়ের কখনো ভুল হয়নি। বাড়িতে অল্প বিস্তর অতিথি আসা শুরু করেছে। সময় তখন সন্ধে হওয়ার পথে, বাকিরাও তৈরি প্রায়। ইউষা চারপাশে চেয়ে অয়নকে খুঁজলো। চোখ পড়ল আইরিনের দিকে। সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে সে, পরনে ওয়েস্টার্ন, হাতে ফোন। দিন দুনিয়ার কোনো কিছুতেই মনোযোগ নেই। উপায়ন্তর না পেয়ে ওর কাছে এসে দাঁড়ালো ইউষা। জিজ্ঞেস করলো ব্যস্ত স্বরে, অয়ন ভাইকে দেখেছো? আইরিনের চোখ মুখে বিরক্তি, ফোন থেকে মুখখানাও তুলল না। জবাব দিল দায়সারা, না। বলার ধরন শুনে ইউষার মেজাজ চড়ে যায়। কেন যে জিজ্ঞেস করতে গেল? ভাবখানা দেখো, যেন প্রিন্সেস ডায়না, লাগছে তো ডাইনি মেডুসার মতো। উফ, ফুফিদের ফ্লাইট ক্যান্সেল হওয়ার আর সময় পায়নি, না হলে গতকালই ওনারা পৌঁছাতেন আর এই যন্ত্রণাটা বিদায় হয়ে যেত। ধ্যাত। তুষি হাজির হলো তখনই। যেমন ছিল তেমনই আছে। সাদা চুড়িদার, ওড়নাটা গলায় ঝুলছে কোনো রকম, লম্বা চুলে বেনুনি। ও এসে দাঁড়াতেই ইউষা বলল, এ কি, তোমাকে না তৈরি হতে পাঠালাম? হয়েছি তো, তোমার দেয়া সব থেকে সুন্দর জামাটা পরেছি। আরে এটা তো পুরনো, আমি না তোমাকে নতুন একটা দিলাম? ওটাতে গা কুটকুট করছে। ইউষা অতিষ্ঠ হয়ে বলল, উফ তুষি, জামায় ভারী কাজ থাকলে ওরকম একটু হয়। এক ফোঁটা সাজেওনি দেখছি, একটা টিপ অন্তত পড়তে। তুষির কণ্ঠে অনীহা। ওসব আমার ভালো লাগে না। সে যে কি করব, আমাকে কে দেখবে? তারপর বিড়বিড় করলো মনে মনে, বিটকেলটা তো তাকাই না, আমাকে দেখলে যদি কানা হয়ে যায় সেই ভয়ে। ইউষা বলল, আচ্ছা ছাড়ো, অয়ন ভাইকে দেখেছো? তুষির নজর ইউষার মাথার পেছনে। উত্তর না দিয়ে মিটিমিটি হাসলো। ভ্রু ইশারা করতেই ঝট করে পিছু ফিরল ইউষা। বিশালাকা টেডি বিয়ারটা দুম করে ওর হাতে ধরিয়ে দিল অয়ন। গাল টেনে বলল, হ্যাপি বার্থডে এগেইন। ইউষা ভরকে গেলেও বিস্ময়ের এই ধাত তার ভালো লাগার কাছে কিচ্ছুটি নয়। বুকখানা ভরে এলো মেয়ের। রাতের ওসব দুঃখ কষ্ট এখন ভুলে গেছে। হাসলো গাল ভরে, আহ্লাদি স্বরে বলল, থ্যাংক ইউ, এটা খুব সুন্দর। অয়ন হাসে, তারপর চোখজোড়া ঘুরে আসে ইউষার বেশভূষার ওপর। অবাক হয়ে বলল, শাড়ি পরেছিস? মাই গুডনেস, সুন্দর লাগছে তো। ইউষার স্বর আনমনা। কেমন করে শুধালো, কতটা সুন্দর? বুড়িদের মতো সুন্দর। এটা কেমন প্রশংসা? ইউষা ঠোঁট ফোলালো। দুজনের খুনসুটিতে মাথা নুয়ে হাসলো তুষি। শাড়ি পরা ইউষাকে অয়নের পাশে কি দারুণ লাগছে। মনে হচ্ছে দুজন যেন দুজনের জন্যই তৈরি। আচ্ছা, বিটকেলটার পাশে দাঁড়ালে ওকেও কি এতটা দারুণ লাগে? উদাস মেয়েটার দিকে হুট করে এক প্রশ্ন তেড়ে এলো তখনই। কোত্থেকে হন্তদন্ত পায়ে এসে দাঁড়ালেন তনিমা। শশকের ন্যায় ব্যস্ত গতিতে শুধালেন, তুষি, আজ কি তোমার জন্মদিন? ব্যাস, কথাবার্তা থেমে গেল সবার। ইউষা অয়নের সাথে সাথে অবাক হলো মেয়েটাও। যেন হতভম্ব তার তোড়ে গড়িয়ে পড়লো মাটিতে। মৃদুস্বরে শুধালো, আপনি কি করে জানলেন? ফ্রিজে কেক দেখলাম, ওপরে হ্যাপি বার্থডে তুষি লেখা। বুয়াকে জিজ্ঞেস করতেই বলল স্বার্থ নাকি এনেছে। তুষির চোখ শৃঙ্গে, অবিশ্বাসের তোপে ঠোঁট ফাঁকা হয়ে গেল। ইয়াসির ওর জন্য কেক এনেছে? এর মানে তখন হাতের ওই কেকটা ওর জন্যই ছিল। হৃদয়ের গভীরে এক অন্যরকম দোলায় নড়ে উঠল মেয়েটা। একটা কেক পৃথিবীর সেরা উপহার না হলেও তুষির মনে হলো এটাই ওর শূন্য জীবনে ছুঁড়ে দেয়া এক টুকরো নরম কোমল আলো। মানুষটার তবে মনে ছিল ওর জন্মদিনের কথা? আচমকা কেমন অবান্তর স্বপ্ন আর প্রশ্নের ছটায় ভেতরটা ছুঁয়ে গেল তুষির। ইয়াসির কেন জন্মদিন মনে রেখেছে? কেন কেক এনেছে? কেন এত আগ্রহ তার? শুধু কি এসব দায়িত্ববোধ? কোনোভাবে ওই পাথুরে মনের খোলস ছিঁড়ে নিলে ভেতরে তুষি নিজেকে দেখতে পাবে না তো? মেয়েটার ধ্যান ছুটল ইউষার বাহু ধরে ঝাঁকানোতে। কেমন অধৈর্য গলায় জিজ্ঞেস করলো, এই তুষি, কি হলো? তোমার আজ সত্যিই জন্মদিন? অয়নেরও একই প্রশ্ন, বিমূর্ত সে নিজেও। তোমার জন্মদিন বলনি কেন আমাদের? তনিমা বললেন, সেটাই তো, কেন বলনি? ইউষা বলল, আমাকে অন্তত একবার জানাতে পারতে। কাল রাতে যখন ঘরে এলে তখন বললে না? তুষির জবাব এলো নিভুস্বরে, কাল রাতে তোমাকে বলতেই গিয়েছিলাম, কিন্তু তুমি কাঁদছিলে দেখে। ইউষা খুব আক্ষেপ করে বলল, ইস, কেন কাঁদলাম আমি? আমি না কাঁদলে তুমি জানাতে। আজকে তাহলে আমরা সেম সেম জামা পরতাম, টেবিলের ওখানে তোমার নামও লেখা হতো। তুষি কিছু বলতেই যাচ্ছিল, কথা শুরুর আগেই চট করে জড়িয়ে ধরলো ইউষা। শুভ জন্মদিন তুষি রানী, আমাদের কত মিল দেখেছো? তিলও একই জায়গায়, আবার জন্মদিনটাও একই তারিখে, 28শে এপ্রিল। তুষি হাসলো। ততক্ষণে রান্নাঘর থেকে পায়েস নিয়ে ছুটে এসেছেন তনিমা। উদ্বেগ নিয়ে বললেন, নাও দেখি, হা করো, হা করো। তুষির অপেক্ষায় না থেকেই জোর করে এক
এক চামচ পায়েস মুখে তুলে দিলেন তিনি। আইরিন আর টিকতে পারল না এখানে, বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে, নাক মুখ কুচকে ঘরে চলে গেল। তুষি পায়েস খেতে খেতে মুগ্ধ চোখে হাসলো। কাল রাত থেকে করে আসা ওর সকল মন খারাপ একটা ফানুসের মতো উড়ে গেল সুদূরে। কে বলল ওর কেউ নেই? এই যে এরা, তনিমা, ইউষা, এরা ওর কত আপন। অয়ন জিজ্ঞেস করলো, আচ্ছা তুষি, ভাইয়া তোমার জন্মদিনের কথা কি করে জানলো? আর জানলেও আমাদের কাউকে জানায়নি কেন? তুষির মাথায়ও একই কথা। হঠাৎ মনে পড়লো সেদিন রাতে ইয়াসির ভর্তির জন্য ওর জন্ম তারিখ জিজ্ঞেস করেছিল। কি আশ্চর্য, অতদিন আগের কথাই তবে উনি মনে রেখেছিল। তুষির সদ্য গজিয়ে ওঠা সন্দেহ যেন বিশ্বাসের রূপ নিল এবার। তবে কি বিটকেলটাও ওকে ভালোবাসতে শুরু করেছে? তাহলে কিসের মুক্তির কথা বলে গেল তখন? ইউষা বলল, ভাইয়ার কিন্তু কেক আনার কোনো দরকারই ছিল না, মা তো দুটো করে কেক বানিয়েই রাখে, ও থেকেই না হয় তুষি একটা কাটতো। রেহনুমা পাশ থেকে যাচ্ছিলেন, মেয়ের কথায় পা জোড়া থামলো, ধমকে উঠলেন অমনি, ইউষা, তোর মুখ কিন্তু আজকাল বেশি চলছে। ও আমার মেয়ের কেক কাটবে কেন? তনিমা বললেন, আহা ছোট, এভাবে বলছিস কেন? ও তো তোর মেয়ের মতোই। ভদ্রমহিলা কড়া কণ্ঠে বললেন, না আপা, ওসব চোর ছাচোর আমার মেয়ে হতে যাবে কেন? দয়া করে এসব বলো না। তারপর দুমদাম পায়ে চলে গেলেন তিনি। মেজাজ খারাপ হলো অয়নের, কপাল কুঁচকে ওনার যাওয়ার পথে চেয়ে রইল সে। তিতি বিরক্ত আওড়ালো, ছোট মায়ের তুষিকে নিয়ে এক্সাক্ট সমস্যাটা কি? তনিমা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। শুকনো মুখে তুষির পানে এক পল দেখলো ইউষা, হাতটা ধরে বলল, মায়ের কথায় কষ্ট পেও না প্লিজ। মলিন হাসলো তুষি, বলল, বোকা, গরিবরা কখনো এত সহজে কষ্ট পায় না। তনিমা প্রসঙ্গ কাটাতে হাত বাড়িয়ে এসে জড়িয়ে ধরলেন ওকে, উচ্ছ্বসিত আওড়ালেন, শুভ জন্মদিন তুষি, অনেক সুখী হও মা, দীর্ঘজীবী হও। শওকত বাইরে থেকে ঢুকলেন তখনই। কথাটা শুনতে পেয়েই অবাক চোখে বললেন, সে কি, আজ তুষির জন্মদিন নাকি? আমার মেয়ের জন্মদিন আর আমি জানি না? ভদ্রলোক চটপটে পায়ে এগিয়ে এলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, অনেক বড় হও জীবনে। তুষি হাসলো। শওকত পরপরই পরনের পাজামার পকেট হাতড়ালেন, জিপ কেটে বললেন, যা, মানিব্যাগ তো ওপরে, এখন হাতে অনেক কাজ, তোর গিফট পরে দেব কেমন? ইউষা বলল, চাচু আর আমার গিফট? হ্যাঁ হ্যাঁ মা, তোমাকেও দেব। সবার কথার মধ্যে অয়নের নজর তুষির ওপর আটকে। মেয়েটা হাসছে, চঞ্চল কার্নিশ ঠোঁটের কোণে উজ্জ্বলতা তার, যেখানে সাজানো কোনো সৌন্দর্য নেই, না আছে কৃত্রিম কোনো কিছু, অথচ প্রতিবার অয়ন খেই হারায়, খুইয়ে ফেলে নিজেকে। এই হাসিটা সারা জীবনের জন্য নিজের কাছে গচ্ছিত রাখা জরুরি নয় কি? পরপর মেঝের দিকে চোখ ফেলল অয়ন। ইয়াসির বলেছিল তুষিকে ডিভোর্স দেবে শীঘ্রই, উকিলের সাথে কথাবার্তা চলছে, ওসব কতদূর কি এগুলো জানতে হবে। ভাইয়া আজ ফিরুক, সময় করে জিজ্ঞেস করবে অয়ন। মনের ভাবনা দমিয়ে চোখ মুখ স্বাভাবিক করলো সে, বলল, তুষি, তোমার তো আমার কাছেও একটা গিফট পাওনা আছে, বলো কি চাই? শওকত বললেন, হ্যাঁ বল, তোর কি চাই? তুই আজ যা চাইবি আমি তোকে সেটাই দিব। নিস্পন্দন চোখ জোড়া ঝট করে তুলল তুষি, সত্যি দেবেন? অয়ন বলল, অবশ্যই, বলেই দেখো না। তুষি জিভে ঠোঁট ভিজিয়ে বলল, আমি মানে একবার দাদিকে দেখতে চাই, কতদিন দেখিনি, যদি একটু দেখা করার ব্যবস্থা হতো। তনিমা বললেন, কিন্তু তুষি, স্বার্থ যদি শোনে খুব রাগ করবে, শত হলেও তুমি ওর স্ত্রী, ওর ওপর দিয়ে আমরা এত বড় সিদ্ধান্ত নিই কি করে? অয়ন শক্ত গলায় বলল, কিসের সিদ্ধান্ত মামুনি? ভাইয়া তো আর এই সম্পর্কটা মানে না, তাহলে এসবে ওকে টানছো কেন? ও তুষিকে এ বাড়িতে এনেছে, রেখেছে, পড়াচ্ছে, ব্যাস, ওর দায়িত্ব এই অবধি। এখানে ওসব স্বামী স্ত্রী শব্দ আসছে কেন? তুষি যখন চাইছে তখন ওর দাদির সাথে ওকে আমি দেখা করাবো। তুষি বলল, কিন্তু উনি যে আমাকে বাইরে যেতে মানা করেছেন, ওনার কথা অগ্রাহ্য করে আমি যাই কি করে? অয়ন ধরে নিল এটা তুষির কৃতজ্ঞতা বোধ আর ইয়াসিরের প্রতি ভয়। তাছাড়া বড় ভাইয়ের কথা অমান্য করা তারও উচিত হবে না। একটু ভেবে বলল, তাহলে এক কাজ করি, তোমার দাদিকে এখানে নিয়ে আসি, তুমি আমাকে তোমাদের বস্তির ঠিকানা দাও। বাবা, তুমি কি বলো? শওকত একটু ভেবে বললেন, এটা করা যায়। তোমার ভাই তো বাড়িতে নেই এখন, ইউনিফর্ম পরে বের হলো দেখলাম, ফিরতে তাহলে সময় লাগবে, ততক্ষণে ওর দাদির সাথে ওকে দেখা করি, আবার না হয় ফেরত পাঠানো যাবে। তনিমা শঙ্কিত কণ্ঠে বললেন, কিন্তু স্বার্থ জানতে পেরে যদি রাগারাগি করে? বাড়িতে আমি আর কোনো নতুন অশান্তি চাই না, অন্তত আজকের দিনে তো নয়। এমনি ছোট আর সাইফুলের মনের অবস্থা ভালো না, মায়েরও মন মেজাজ খারাপ রোকসানার আশা ক্যান্সেল হয়ে যাওয়াতে। এর মধ্যে তুষিকে নিয়ে আবার। অয়ন বলল, কিছু হবে না মামুনি, ভাইয়া এনাফ ম্যাচিউর, আমার মনে হয় না এত
সামান্য ব্যাপার নিয়ে রাগারাগি করার মতো কাজ করবে। তুষি, তুমি আমাকে ঠিকানা দাও, আমি যাচ্ছি। তুষির মনে ভয়, ইয়াসির যদি সত্যি রাগ করে আবার। এতদিন পর দাদিকে দেখার লোভটাও সামলে রাখতে পারলো না, দোনামোনা করে বলে দিল, কারওয়ান বাজারের ওভারব্রিজের ডান পাশ দিয়ে যে গলি গিয়েছে ওখান থেকে 2 মিনিট হাঁটলেই বস্তি পড়বে। 27 নম্বর ঘরটা আমাদের। অয়ন মাথা নাড়ল, তারপর দাঁড়ালো না আর। যুদ্ধ জিততে যাবার মতো করে বাড়ি ছাড়লো তাড়াহুড়ো পায়ে। ইউষা শুকনো মুখে চেয়ে রইল সেদিকে, তার ভেতরেও একই আশঙ্কা। মেজ ভাইয়া যদি রেগে যান। তুষির জন্য অয়ন ভাই অশান্তি করতে এমন মেতে উঠলেন কেন?